দেবযানীর লেখা গল্প মায়ের মন। জানালার পর্দা সরিয়ে বাইরের প্রকৃতি দেখছিল নিপা। যতদূর চোখ যায় শুধুই সবুজ চা বাগান। তবে কিছুদিন পর থেকেই এই শ্যামলিমা আর চোখে পড়বে না। সাদা বরফের চাদরে মুড়ে যাবে গোটা শহর। কলকাতা ছেড়ে পাহাড়ে আসার পর 12 বছর পেরিয়ে গেলেও কলকাতার দুঃস্বপ্নের দিনগুলো এখনো তাড়া করে বেড়ায় নিপাকে। আজ মেয়েটার জন্মদিন। পাশেই এক কালীবাড়িতে পুজো দিতে যাবে নিপা। প্রতি বছরই যায়। ঠাকুরের কাছে দুহাত জোর করে বলে, আমার মনকে ভালো রেখো ঠাকুর। সবাই বলে মন আর বেঁচে নেই, কিন্তু নিপা বিশ্বাস করে না। মায়ের মন তো। নিপা ভাবে এত বড় পৃথিবীর কোনো এক কোনায় মন ঠিকই আছে। হঠাৎই হয়তো একদিন ছুটে এসে বলবে, মা, এই তো আমি। মনের যখন মোটে 3 বছর বয়স, তখন নিপার স্বামী এক দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে এত বড় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব এসে পড়ে নিপার খুড়তুতো দেওর প্রবীরের উপর। প্রবীর নিপাকে বৌদি বলে ডাকলেও নিপা ওকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করে। প্রবীরের স্ত্রী ইলা খুবই ভালো মেয়ে। মনের যত আবদার ছিল এই প্রবীরের কাছেই। এক কথায় কাকাই বলতে অজ্ঞান ছিল। নিপাও বাধা দেয়নি কোনোদিন। ছোট থেকেই কাকাইয়ের কোলে কোলে ঘুরত মন। কাকাই কোথাও বেরোলে ওকেও সাথে করে নিয়ে যেতে হবে। না নিলেই চিৎকার করে সারা বাড়ি মাথায় করবে। ইলা মনকে আদর করে ভগবানের উদ্দেশ্যে বলতো, আমায় একটা মন দিও ঠাকুর। নিজের মাতৃত্বের স্বাদ মেটাতে মনকেই জড়িয়ে থাকতো ইলা। তখন মনের 10 বছর বয়স। স্কুলের অনুষ্ঠানে সাজুগুজু করে গিয়েছিল। যাওয়ার সময় নিপাকে বলে গিয়েছিল, আজ কিন্তু তুমি আমায় স্কুল থেকে আনতে যাবে। নিপা বলেছিল, কেন, কাকাই গেলে হবে না? না, হবে না, আজ তোমাকেই যেতে হবে মা। তোমার সাথে আমার অনেক কথা আছে। ঠিক আছে বাবা, আমিই যাব। কিন্তু কি একটা কাজ পড়ে যাওয়ায় নিপা আর যেতে পারল না। প্রবীর বলল, তুমি চিন্তা করো না বৌদি, আমি মুনকে নিয়ে আসছি। কিন্তু মুন আর বাড়ি ফিরল না। প্রবীর স্কুলে গিয়ে শুনল মুন নাকি একটু আগেই বেরিয়ে গেছে স্কুল থেকে। কোন বন্ধুর সাথে বেরিয়েছে স্কুল থেকে সেটা বলতে পারেনি খোলসা করে। ঘন্টা দুয়েক এদিক ওদিক খুঁজে মুনকে না পেয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে এসেছিল প্রবীর। তখন সন্ধে গড়িয়ে রাত নেমেছে। নিপা বারবার জ্ঞান হারাচ্ছিল। ইলা নিজের বুকের মধ্যে নিপাকে জাপটে ধরে ঠাই বসেছিল সারা রাত। তারপর থানা পুলিশ কত কিছুই তো হলো, কিন্তু মন আর ফিরল না। সবাই ধরেই নিল মন আর বেঁচে নেই। কিন্তু মনের দেহ, সেটাও তো পাওয়া গেল না কোথাও। নিপা প্রবীরকে বলল, আমায় অন্য কোথাও নিয়ে চলো। এখানে আমি আর থাকতে পারবো না। আমাকে সবকিছু ভুলতেই হবে। প্রবীর বলল, কোথায় যাবে বৌদি? যেখানেই হোক, আমরা সবাই অন্য কোথাও চলে যাই, চলো। কালিম্পংয়ের নিপার স্বামী ছোট একটা বাড়ি কেনা ছিল। নিপা পাহাড় ভালোবাসতো দেখে পরেশ বলেছিল, যখন তোমার ইচ্ছে হবে আমরা ছুটি কাটাতে পাহাড়ে চলে আসব। 1 বছরের মধ্যে বর্ধমানের পাট চুকিয়ে ওরা সবাই চলে এলো কালিম্পংয়ে। প্রবীর এখন এখানেই ছোটখাটো ব্যবসা করে। নিপার জন্য পরেশ যা রেখে গেছে, নিপার কখনো প্রবীরের কাছে হাত পাতার প্রয়োজন হয় না। তবুও প্রতি মাসে ব্যবসার লভ্যাংশ প্রবীর নিপার হাতে তুলে দেয়। নিপা বারণ করলে বলে, সবকিছুই তো দাদার। দাদা যদি আমায় না দেখতো তাহলে তো না খেয়ে মরতাম বৌদি। দাদার জন্য তো কিছুই করতে পারলাম না, তোমার জন্য আমাকে এটুকু অন্তত করতে দাও। কালিম্পংয়ে আসার পর ইলা সন্তান ধারণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত বিকলাঙ্গ পুত্র সন্তানের জন্ম দেয়। পাবলোকে নিয়ে ইলার প্রবীরের দুশ্চিন্তার শেষ নেই। চিকিৎসার পেছনে প্রচুর টাকা খরচ করেও লাভ হয়নি কিছুই। পাবলোর বয়স এখন 8। নিপাকে দেখলেই পাবলো একগাল হেসে নিপার আঁচল ধরে। নিপা তখন পাবলোর মাথায় সযত্নে হাত বুলিয়ে দেয়। সেই সময় পাবলোর চোখে মুখে কি যে তৃপ্তি! ইলা তো বলে, দিদি ভাই, পাবলো তোমাকে চোখে হারায়। তখন নিপা বলে, পাবলো তো আমাদের 7 রাজার ধন এক মানিক, ওর যেন কখনো কোনো কষ্ট না হয়। মুনের ছবির সামনে দাঁড়িয়ে পুরনো দিনগুলোর কথা ভাবছিল নিপা। মুনের ছবিটা 10 বছরের জন্মদিনে তোলা। সাদা রং ছিল প্রিয় মেয়েটার। জন্মদিনে সাদা ফ্রক পরে ছবি তুলবে বলে সে কি বায়না। ইলা ঘরে ঢুকে বলল,
দিদি ভাই, মন্দিরে যাবে না? হ্যাঁ রে, একটু পরেই যাব। তোরাও তো আজ। আর বলো না, আজকেই পাবলোর ডাক্তারের ডেট দিয়েছে। নয়তো প্রতি বছর তোমার সাথেই তো আমি যাই। আরে বাবা, ঠিক আছে, এই বছর না হয় আমি একাই চলে যাব। আগে পাবলো, তারপর সবকিছু। তাহলে আমরা বেরোলাম দিদি ভাই। তোমার দেওর গাড়িতে বসে আছে, সাবধানে আয়। পাবলোকে নিয়ে গাড়ি ছুটিয়ে চলে গেল ওরা। বাড়িটা এখন একদম ফাঁকা। ভালো লাগে না নিপার এই ফাঁকা বাড়িতে। বাড়িটা যেন গিলে খেতে আসে। ইলা থাকলে ওর সাথে গল্প করে সময় কেটে যায়, কিন্তু রাতগুলো কিছুতেই কাটতে চায় না। নিপা সবকিছু ভুলতে পাহাড়ে এলেও ভুলতে পারলো কই। না, এবার বেরোতে হবে, নয়তো উল্টোপাল্টা চিন্তা এসে মাথা খারাপ করবে। শাড়ি পাল্টে পুজোর থালা নিয়ে মন্দিরে গেল নিপা। আজ মায়ের দর্শন পেতে একদমই বেগ পেতে হয়নি। মন্দির মোটামুটি ফাঁকাই ছিল। পুজো দিয়ে বাইরে বেরিয়ে নিপা দেখল আকাশের মুখ ভার। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। বেলা 12টায় মনে হচ্ছে রাত নেমে এসেছে। পাহাড়ের বৃষ্টি দেখলে বুক কেঁপে ওঠে নিপার। তাড়াতাড়ি গাড়িতে উঠে জানালার কাঁচ নামিয়ে দিল নিপা। বাড়িতে পৌঁছতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। দরজা খুলে ঘরে ঢুকে বাড়ির দরজা জানালা সব ভালো করে বন্ধ করে শোকেস থেকে পুরনো অ্যালবাম বের করে মুনের ছোটবেলার ছবি দেখছিল নিপা। হঠাৎই দরজায় বেল বাজার শব্দ এলো। এখন আবার কে এলো? প্রবীরের তো এত তাড়াতাড়ি আসার কথা নয়। দরজার আই হলে চোখ রেখে নিপা দেখলো বছর কুড়ির একটি মেয়ে দাঁড়িয়ে। তাড়াতাড়ি দরজা খুলল নিপা। এত বৃষ্টিতে পুরো ভিজে গেছে মেয়েটা। ইস, তুমি তো পুরো ভিজে গেছো, ভেতরে এসো। মেয়েটি একদৃষ্টে দেখছিল নিপাকে, যেন কতদিনের চেনা। কে তুমি? ও দিদি ভাই, দরজাটা খুলবে তো? কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? প্রবীর পেছন থেকে বলে উঠল, বৌদি নির্ঘাত বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এভাবে পাবলোকে কোলে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বলো দেখি? ও দিদি ভাই। মিনিট 10 ডাকাডাকির পর নিপা দরজা খুলে দিল। থমথমে মুখ, চোখ দুটো শান্ত, অথচ যন্ত্রণায় ভরা। নিপাকে দেখে ভয় পেয়ে গেল ইলা। কি হয়েছে গো দিদি ভাই? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমার তোমাকে দেখে ভয় লাগছে যে। বলো না দিদি ভাই, কি হয়েছে? প্রবীরও ঘাবড়ে গেল নিপাকে দেখে। বৌদি, তোমার শরীর ঠিক আছে তো? এবার কিন্তু আমাদের টেনশন হচ্ছে। হঠাৎই ফিক করে হেসে ফেলল নিপা। আর তারপরই সেই হাসি বিরাট আকার ধারণ করে পুরো বাড়ি ছড়িয়ে পড়ল। নিপাকে অবাক চোখে দেখছিল নীলা আর প্রবীর। এরকম ভাবে আওয়াজ করে হাসতে নিপাকে আগে কখনো দেখেনি ওরা। পাবলো পর্যন্ত প্রবীরের কোল থেকে ফ্যাল ফ্যাল করে নিপাকে দেখছিল। কি, কেমন ভয় পাইয়ে দিলাম বল? কি হয়েছে দিদি ভাই? তোমাকে এত খুশি হতে তো আগে কখনো দেখিনি। খুশি হব না? আমার মন ফিরে এসেছে যে। মন? আকাশ থেকে পড়ল ইলার প্রবীর। কি বলছো বৌদি? হ্যাঁ রে, এই একটু আগেই মন এলো। তোমার মাথাটা গেছে বৌদি? কাকে না কাকে বাড়িতে ঢুকিয়েছ তা ঠিক আছে? তোমার যে কোনো ক্ষতি করেনি সেটাই রক্ষে। কি যে বলিস তুই? সন্তান কখনো মায়ের ক্ষতি করতে পারে? নিজের চোখেই দেখে যা। দৌড়ে ভিতরে ঢুকলো ওরা। বছর কুড়ির মেয়েটা সোফায় বসেছিল, মুনের আদলেই মুখখানি। ডান গালে মুনের মতোই ছোট একটা আঁচিল। কে জানে, বছর 10 পর মুনকে হয়তো এরকমই দেখতে হতো। প্রবীর বলল, কে তুমি? কি উদ্দেশ্যে এই বাড়িতে এসেছো? মেয়েটি হালকা হেসে বলল, কাকাই, আমায় চিনতে পারছো না? আমি তোমার মুন। ইলা অবাক চোখে দেখছিল মেয়েটিকে। প্রবীর বলল, তুমি নিজেকে মুন বললেই আমায় বিশ্বাস করতে হবে? বৌদিকে সরল সোজা পেয়েছো বলে যা ইচ্ছে তাই করবে? নিপা বলল, আহা, তুই রেগে যাচ্ছিস কেন? তোর যদি সন্দেহ হয় তাহলে ওকে প্রশ্ন কর। সে তো করবই। তোমার মতো সোজা সরল তো আমি নই। সেদিন তুই কোথায় চলে গিয়েছিলি? আমি তো তোকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। তোমার দেরি দেখে আমি আমার এক বান্ধবীর সাথে স্কুল থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর? তুমি তো জানো, স্কুল থেকে বেরিয়ে একটা ছোট মতো জঙ্গল পেরিয়ে আসতে হতো। কোন জঙ্গল?
কালিয়াদহের জঙ্গল। হ্যাঁ জানি, তারপর? ওই জঙ্গল পেরোতে গিয়ে হঠাৎই কে যেন পেছন থেকে আমার মুখ চিপে ধরলো। আমি কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিলাম না। তারপর আর কিছু জানি না, মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখি আমি অন্য একটা জায়গায়। কোন জায়গা? বর্ধমান থেকে বেশ কিছুটা দূরে কোথাও। একজন ভদ্রলোক আমায় উদ্ধার করেছিল ওই জঙ্গল থেকে। আমি আমার নাম ঠিকানা কিছুই মনে করতে পারছিলাম না। কেন? তোর কি মাথায় চোট লেগেছিল? ঠিক তা নয়, তবে ডাক্তার বলেছিল আচমকা শক পেলে নাকি এরকম অনেক সময় হয়। ওনারা নিঃসন্তান ছিলেন, তাই আমাকে পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেরাই সন্তান স্নেহে মানুষ করেন। মাঝে মধ্যে চোখ বুজলেই আবছা কিছু ছবি চোখের সামনে ভেসে উঠত। যত দিন যেতে থাকলো ছবিগুলো স্পষ্ট হতে শুরু করলো। তারপর একদিন সবকিছু মনে পড়ে গেল আমার। ছুটে গেলাম তোমাদের কাছে, কিন্তু বাড়ির দরজা অন্য কেউ খুলে দিল। জানতে পারলাম তোমরা কালিম্পংয়ে আছো, কিন্তু কোথায় আছো সেটা তো জানি না। গত 3 মাস তোমাদের হন্যে হয়ে খুঁজে বেরিয়েছি আমি। অবশেষে তোমাদের সন্ধান পেলাম। তোকে যারা মানুষ করলো তারা কোথায় গেল? আপাতত এখানে একটা হোটেলে আছে। তোর সাথে এলো না কেন? আমিই বারণ করেছি। প্রবীণ হেসে বলল, গল্পটা ভালোই, তবে এসব গালগপ্পে আমি বিশ্বাস করি না। বৌদি ভালো মানুষ, তাই তোমার জালে পা দিয়েছে। ভালো চাও তো এক্ষুনি বাড়ি থেকে বেরো, নয়তো আমি কিন্তু পুলিশে খবর দেব। তুই কি বলছিস প্রবীর? এত বছর পর মেয়েটা এলো, আর তুই বলছিস ওকে পুলিশের হাতে তুলে দিবি? একদম ঠিক বলছি আমি। তুমি যে এতটা বোকা আমি ভাবতেও পারিনি। মুনের মতো কেউ দেখতে হলেই সে মুন হয়ে যাবে? আমাদের মুনকে আমরা চিনব না? ভাগ্যিস তাড়াতাড়ি ফিরে এসেছিলাম, নয়তো আর কি অঘটন ঘটতো কে জানে। নিপা চোয়াল শক্ত করে বলল, অনেকক্ষণ ধরে তোর অসভ্যতা সহ্য করে চলেছি আমি, কিন্তু আর নয়। তোর সাহস হয় কি করে আমার মুনের দিকে আঙুল তোলার? প্রয়োজন পড়লে তুই বেরিয়ে যাবি, কিন্তু মুন এখানেই থাকবে। তুমি আমায় ভুল বুঝছো বৌদি। জেনে শুনে তোমার ক্ষতি চাইবো আমি? দাদা চলে যাওয়ার পর থেকে তুমিই তো আছো আমাদের মাথার উপরে। এবার মুখ খুলল ইলা। উফ, চুপ করবে তুমি? সেই থেকে দিদি ভাইয়ের মুখে মুখে তর্ক করে চলেছ। আমি কি ভুল কিছু বলেছি ইলা? ভুল ঠিক আমি জানি না, তবে দিদি ভাই আমাদের গুরুজন, তার সাথে এভাবে কথা বলার কোনো অধিকার তোমার নেই। তাছাড়া সত্যি মিথ্যে প্রমাণ হওয়ার আগেই তুমি সিদ্ধান্তে পৌঁছতে পারো না। কিন্তু বৌদি তো সিদ্ধান্তে পৌঁছে গেছে। নিজে মা হলে বুঝতে সন্তান হারানোর কষ্ট কি। এতগুলো বছর দিদি ভাই এই আশা নিয়ে বেঁচে আছে যে কোনো একদিন মুন ঠিক ফিরে আসবে। আমরা সবাই আশা ছেড়ে দিলেও বৌদি ছাড়েনি, কারণ সে মা। মায়েরা আশাতেই বেঁচে থাকে। আমিও তো দিনের পর দিন মিথ্যে আশা নিয়ে বেঁচে আছি যে পাবলো একদিন নিজের পায়ে দাঁড়িয়ে আমার কোলে ছুটে আসবে। চিকিৎসা শাস্ত্র হার মানলেও আমার মন হার মানেনি। যতদিন বাঁচবো এই আশা নিয়েই বাঁচবো। মায়েদের মন এরকমই হয়। নিপার চোখের জল মুছিয়ে ইলা বলল, আমি তো আছি দিদিভাই তোমার পাশে। ওর উপর রাগ করো না। আসলে তোমাকে তো মায়ের মতো আগলে রাখে, তাই তোমার জন্য তোমার দেওরের এত চিন্তা। তুমি মাথা ঠান্ডা করো। মেয়েটা এত বছর পর এলো, ওকে কিছু খেতে দিয়েছো দিদিভাই? না রে, এই তো দেব। মুনের পছন্দের হালুয়া বানিয়েছি আজ। প্রতি বছরই বানাই, তারপর ওর ছবিতে ঠেকিয়ে জলে ফেলে দিই। কিন্তু আজ ভগবান মুখ তুলে চেয়েছেন। তুমি আগে মুনকে খেতে দাও দিদিভাই, তারপর আমরা কথা বলবো। পাবলোকে কোলে নিয়ে নিজের ঘরে গিয়ে পাবলোকে খাটে শুইয়ে দিল ইলা। প্রবীর বলল, কি হচ্ছে কি এসব? কি হচ্ছে? তুমি যেগুলো করছো ঠিক করছো? ঠিক ভুল বিচার করার সময় এখনো ফুরিয়ে যায়নি, তাই নাকি? হ্যাঁ তাই। এরকম চলতে থাকলে তো কাল অন্য একটি মেয়ে এসেও নিজেকে মুন বলে দাবি করবে, তখন তাকেও মেনে নেবে তো? তুমি অহেতুক উত্তেজিত হইও না। দিদি ভাইয়ের সাথে কেন এভাবে কথা বলছো? বৌদি কি করছে সেটা দেখছো না তো? আমি সব দেখছি। আমি তো কথা বলবো মেয়েটার সাথে। ভরসা আছে তো আমার উপর? কি কথা বলবে শুনি? তোমাদের সামনেই বলবো, তখন শুনে নিও।
এখন আমায় জ্বালিও না তো। পাবলোকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হবে এখন। ধুর, এ বাড়িতে কথা বলাই বেকার। গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল প্রবীর। আসবো দিদিভাই? নিপা হেসে বলল, তুই আবার কবে থেকে অনুমতি নিয়ে আমার ঘরে আসা শুরু করলি? না, ভাবছিলাম তুমি হয়তো মুনকে নিয়ে ব্যস্ত আছো। সে তো আছেই। এই দেখ না, আমার কোলে মাথা রেখে কিরকম আদর খাচ্ছে। স্কুল থেকে ফিরেই আমায় বলতো, মা, আগে আমায় আদর করো, তারপর তোমার সব কথা শুনবো। কি রে প্রবীর, তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আমি বকেছি বলে অভিমান হয়েছে, তাই না? না বৌদি, সেরকম কিছু না। আসলে ইলা প্রবীরকে থামিয়ে দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে, কি রে, শুধু মায়ের আদর খেলেই হবে? কাকির আদরটা কি হবে শুনি? মেয়েটি হাসি মুখে নিপার কোল থেকে মাথা তুলে বলল, তোমাকে আমি কোনোদিনও তো কাকি বলে ডেকেছি বলে মনে পড়ছে না। তুমি তো আমার ছোট মা। চমকে উঠল ইলা। ছোট মা? তুই জানলে কি করে? দেখলে তো ছোট মা, তুমিও আমায় চিনতে পারলে না। আমি জানি, তোমার কাছেও আমাকে পরীক্ষা দিতে হবে। আমায় বিশ্বাস করতে পারছো না, তাই না? না রে সোনা, আসলে এত বছর পর তোকে দেখছি তো তাই। তুমি আমায় আদর করতে আর ঠাকুরকে বলতে, আমায় একটা মন দিও ঠাকুর। মা বকাবকি করলে তোমার ঘরে এসে লুকিয়ে পড়তাম আমি। কতদিন তো রাতে তোমার কাছেই ঘুমিয়েছি। তোমার মনে আছে ছোট মা, প্রতি শনিবার তুমি মন্দিরে যেতে আর ফিরে এসে সবার আগে আমার মাথায় ফুল ছুঁয়ে প্রসাদ দিতে? গুজিয়া খাবো বলে কি বায়নাটাই না করতাম আমি। তখন মা বলতো, এত মিষ্টি খেলে পেট খারাপ হবে তো। তখন তুমি আরো দুটো গুজিয়া আমার হাতে দিয়ে বলতে, তাড়াতাড়ি খেয়ে নেই, আমি মাকে কিচ্ছু বলবো না। তুমিও আমায় চিনতে পারলে না ছোট মা? সেদিন তো আমার জন্মদিন ছিল। মা আমায় বারবার বলেছিল আজ বাড়ি থেকে বেরোস না, কিন্তু স্কুলের ফাংশনে আমি সিন্ডারেলা সেজেছিলাম যে। মাকে বললাম ঘন্টাখানেকের মধ্যেই আমি চলে আসব। মা তখন আমায় সাদা জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। মা বলল, তোকে কি সুন্দর লাগছে, আয় তোর একটা ছবি তুলি। বাবার ক্যামেরা দিয়ে মা নিজেই আমার ছবি তুলল। তারপর আমায় বলল, আজ কিন্তু আকাশের অবস্থা ভালো নয়, ফাংশন শেষ হলেই চলে আসবি। আমি তোর জন্য হালুয়া আর নলেন গুড়ের পায়েস বানিয়ে রাখবো। আমি তখন বললাম, আজ তুমি আমায় আনতে আসবে, আজ তোমাকেই আসতে হবে। জানো ছোট মা, অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আমি বেরিয়ে আসি। তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশের মুখও দেখা যাচ্ছে না। ভয় পেয়ে গেলাম, মাকে কোথাও খুঁজে পেলাম না। তাড়াতাড়ি পা চালিয়ে জঙ্গলের পথ ধরলাম। কিছুটা যেতেই মনে হলো আমার পেছনে কেউ আসছে, আর ভয়ও পেয়ে গেলাম আমি। চারিদিকে এত অন্ধকার নেমে এসেছিল যে ঠিকঠাক কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎই কে যেন পেছন থেকে আমার মুখ চেপে ধরলো। দম বন্ধ হয়ে আসছিল আমার। অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারিনি আমি। তারপর আর কিছু মনে নেই আমার। এরপর কি ঘটেছিল সেসব তো সবই তোমাদের বলেছি আমি। ইলার দু চোখ দিয়ে জল পড়ছিল। তুমি কাঁদছো কেন ছোট মা? এই তো আমি ফিরে এসেছি, আর কষ্ট পেও না। মেয়েটির মাথায় হাত বুলিয়ে ইলা বলল, বেঁচে থাক মা, আর কেউ মানুক না মানুক, আমি জানি তুই আমাদেরই মন। সত্যি ছোট মা? হ্যাঁ রে, প্রবীর চেঁচিয়ে বলল। কি বলছো তুমি ইলা? প্রবীরের কথার উত্তর না দিয়ে ইলা বলল, তোর ছোট ভাই পাবলোকে এইমাত্র ঘুম পাড়িয়ে এলাম। ওর তো শরীরটা ঠিক নেই, তাই মাঝে মধ্যে গিয়ে দেখে আসতে হয়। তুই বিশ্রাম কর, আমি একটু তোর ভাইয়ের কাছে যাই। ছোট মা, তুমি এখনো মন্দিরে যাও? যাই তো, ঠাকুরের কাছে তো যত অভিযোগ আমার। সারা জীবনেও শান্তি পেলাম কই। প্রথমে মা না হওয়ার জ্বালা, তারপর মা হয়ে সর্বক্ষণ চোখের সামনে বিকলাঙ্গ সন্তানকে দেখা যে মৃত্যু যন্ত্রণার সামিল। নিজের ঘরে চলে গেল ইলা। পাবলো অঘরে ঘুমোচ্ছিল। পাবলোর মাথায় হাত বুলিয়ে বিছানায় চুপ করে বসেছিল ইলা। প্রবীর ঘরে ঢুকে বলল, ব্যাপার কি তোমার? নিজের যা ইচ্ছে হবে তাই করবে? আমাকে তো কোনো কথাই বলতে দিলে না, উল্টে বৌদিকে বলে এলে ওই মেয়েটাই মন। কি চাও একটু বলবে? প্রবীরের দিকে একদৃষ্টে তাকিয়েছিল ইলা। কি দেখছো অমন করে? আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই, বরং নিজে যে বোকামিটা করে এলে তার খেসারত দেওয়ার জন্য প্রস্তুত থাকো।
ওই মেয়ে এখন বাড়ির মালিক হয়ে বসবে, আমাদের হাতে হেরিকেন ধরিয়ে দেবে। বৌদি আর কতদিন? তারপর ওর কথায় আমাদের ওঠবোস করতে হবে। তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। একেই বলে মেয়ে ছেলের বুদ্ধি। প্রবীরের মুখের কথা শেষ হতে না হতেই খাট থেকে নেমে প্রবীরের গালে সপাটে চড় মারল ইলা। অপদার্থ কোথাকার! একটা কাজ করতে বলেছিলাম, সেটাও ঠিক করে করতে পারলে না। গালে হাত বোলাতে বোলাতে প্রবীর বলল, কিন্তু আমি তো ঠিক করেই। চুপ, একদম চুপ। ইলা ও প্রবীরের কথোপকথন থেকে জানা যায়, মা হওয়া তীব্র বাসনায় ইলা এক তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিল। তান্ত্রিক তাকে নিজের বংশের কোনো 10 বছরের বাচ্চাকে বলি দেওয়ার নিদান দেয়। সন্তান লাভের অন্ধ মোহে অন্ধ হয়ে ইলা বিগত 5 বছর ধরে তান্ত্রিকের দেওয়া ফুল ও প্রসাদ মুনের মাথায় ছুঁয়ে ও খাইয়ে তাকে বলির জন্য প্রস্তুত করছিল। মুনের 10ম জন্মদিনের সকালে ইলা ও প্রবীর তাকে বিষ খাইয়ে মারার পরিকল্পনা করার সময় মুন তা আড়াল থেকে শুনে ফেলে। ভয়ে ভীত মুন স্কুল থেকে ফেরার পথে মা নিপাকে তাকে নিতে আসতে বলে, যাতে সে সব সত্য জানাতে পারে। কিন্তু ইলা অসুস্থতার নাটক করে নিপাকে আটকে রাখে এবং প্রবীর কালিয়াদহের জঙ্গলে ওঁত পেতে থাকে। 10 বছরের নিষ্পাপ মুনকে গলা টিপে হত্যা করে মাটিতে পুঁতে দেয়। এরপরে ইলা বিকলাঙ্গ সন্তান পাবলোকে প্রসব করে, যাকে সে তাদের পাপের শাস্তি বলে মনে করে। এদিকে বর্তমানে বাড়িতে আসা 20 বছর বয়সের যুবতী আসলে মুন নয়, সে হলো মুনের ছোটবেলার হুবহু একই রকম দেখতে প্রিয় বান্ধবী তিয়াস। নিপা প্রথম দেখাতেই তাকে চিনতে পেরেছিল। তিয়াস জানায়, সেদিন বৃষ্টির দিনে সেও মুনের সাথে আসছিল এবং কাদায় পড়ে যাওয়ার পর সে নিজের চোখে প্রবীরকে দানবের মতো মুনের গলা টিপে খুন করতে এবং মাটিতে পুঁতে দিতে দেখেছে। প্রবীর বাঁকা হেসে বলল, তুমি আমায় মুনকে মারতে দেখলে, মাটিতে পুঁতে ফেলতেও দেখলে, তারপরেই বোবা হয়ে গেলে। 5 বছর ধরে কোনো ডাক্তার তোমায় কথা বলাতে পারলো না, তারপর হঠাৎ একদিন তুমি কথা বলতে পারলে, তারপর আবার তুমি অসুস্থ হয়ে পড়লে, তারপর ফাইনালি সুস্থ হয়ে কালিম্পংয়ে চলে এলে আমায় ধরতে। এরকম গাঁজাখুরি গল্প সাজিয়ে তুমি বৌদিকে বোকা বানাতে পারো, কিন্তু আমাদের নয়। তোমার মতলবটা কি? এবার বলে ফেলো দেখি মামনি। কেন এসেছো এখানে? সম্পত্তির লোভে, তাই না? তোমাকে সরিয়ে দিতে পারলেই তো খেলা শেষ। কি, তাই তো? আপনারা দুজনে কিছুক্ষণ আগেই এই 4 দেওয়ালের মধ্যে নিজেদের অপরাধ স্বীকার করেছেন, তাই নাকি? এখন বলছি করিনি। কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না। দেওয়ালের কান থাকলেও দেওয়াল তো আর সাক্ষী দিতে পারবে না। তিয়াস হেসে বলল, দেওয়াল সাক্ষী দিতে না পারলেও দেওয়ালের খাঁজে লুকিয়ে রাখা ক্যামেরাগুলো তো আপনার কুকর্মের সাক্ষী। আমি জানতাম আপনি অস্বীকার করবেন, তাই বাড়িতে ঢুকে আন্টিকে বলে 3টে ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছি। আমি আন্টির কাছে একা আসিনি, সাথে লোকাল থানার পুলিশও আছে। আমি বর্ধমান ছাড়ার আগে থানায় সব জানিয়ে এসেছি। আমার কথা মতো জঙ্গলে মাটি খোঁড়ার কাজও শুরু করে দিয়েছে পুলিশ। এখনকার ওসি কিন্তু আপনার বন্ধু নয় যে তাকে পকেটে টাকা গুঁজে দিয়ে হাত করতে পারবেন। ইনি একেবারেই অন্য মানুষ। সবাই বলে খ্যাপা পুলিশ। কোথাও অন্যায় দেখলেই এর খ্যাপামি চড়ে যায়। নাম রিতম মজুমদার। ওর হাত থেকে কারো নিস্তার নেই। বয়স 40 না পেরোলেও 10-12রও বেশি থানা বদল হয়েছে, শুধুমাত্র কারো তাবেদারি না করার জন্য। তাই একটু সামলে কাকা। তিয়াসের কথার মাঝেই দরজায় বেল বাজলো। ওই তো ওরা চলে এলো মনে হয়। তিয়াস দৌড়ে দরজা খুলতে গেল। সোফায় ধপ করে বসে পড়ল প্রবীর। তারপর হাড় হিম করা দৃষ্টি নিয়ে তাকালো ইলার দিকে। শখ মিটেছে তো তোমার মা হওয়ার, নাকি এখনো বাকি আছে? মা হব করে করে আমার প্রতিটা দিন পাগল করে দিতে তুমি। যে কোনো মূল্যের বিনিময়ে মা তোমায় হতেই হবে, নয়তো সুইসাইড করবে তুমি। মুনকে মারতে চাইনি বলে আমার সামনে ব্লেড নিয়ে কতবার নিজের হাতে শিরা কাটতে গিয়েছিলে, মনে আছে তোমার? তারপর আর কি, তোমার মতো একদিন আমিও অমানুষ হয়ে উঠলাম। ভাবলাম একটা পুঁচকি মেয়েকে মেরে ফেললে কি আর এমন ক্ষতি হবে। তবে সেদিনের পর থেকে কখনো বৌদির চোখে চোখ রেখে কথা বলতে পারিনি। বৌদি যখন মাতৃ স্নেহে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিত, গা গুলিয়ে উঠতো আমার। নিজের শরীর থেকে রক্তের একটা গন্ধ পেতাম আমি।
বাবা মা হলাম আমরা, কিন্তু বাবা মার ডাক শুনতে পেলাম কই? এখন প্রতিদিন পাবলো শেষের দিন গুনছি আমরা। আজকেও ডাক্তার বলল পাবলো আর বেশি দিন নেই, শরীরের সবকিছু ক্ষয় হতে শুরু করেছে ওর। তোমার এই জেদ কি দিল বলতে পারো আমাদের? কি পেলাম আমরা? এখন আমাদের ছেলেটার কি হবে ভেবে দেখেছো? রাস্তায় পড়ে মরবে আমাদের ছেলেটা। তুমি কি ভেবেছো বৌদি পাবলোকে দেখবে, মেয়ের খুনি সন্তানকে লালন করবে? কখনোই না, এবং এটাই স্বাভাবিক। ইলা ছুটে গিয়ে নিপার পা দুটো ধরলো, কাঁদতে কাঁদতে বলল, দিদি ভাই, তুমি আমাদের যত খুশি শাস্তি দাও, আমার ছেলেটাকে কিছু করো না গো। পাবলো এমনিতেই আর বেশি দিন নেই, ওকে ছুঁড়ে ফেলে দিও না। আমি সব দোষ স্বীকার করছি। নিজে মা হওয়ার জন্য তোমার দেওরকে দিনের পর দিন মনকে শেষ করে দেওয়ার জন্য চাপ দিয়েছি। ও প্রথমে রাজি ছিল না, আমায় বলল দাদা বৌদির এত ঋণ আমার উপর, এই পাপ আমি করতে পারবো না। তখন ওকে নিজেকে শেষ করে দেব বলে ভয় দেখাতে শুরু করি। অগত্যা উপায় নেই দেখে ও রাজি হয়, কিন্তু বলে আমি নিজের হাতে মনকে শেষ করতে পারবো না, খাবারে বিষ মিশিয়ে দাও। সেরকমই ঠিক ছিল, কিন্তু সেদিন মন সবকিছু শুনে ফেলায় ওর মাথা ঠিক ছিল না। আমায় বলল বৌদি যদি সব জেনে যায়, আমি বৌদির কাছে মুখ দেখাবো কি করে? এ কথা বলেই জঙ্গলে দৌড়লো। তোমার পায়ে পড়ি দিদিভাই, আমাদের পাপের শাস্তি পাবলোকে দিও না। দেওয়ালে টাঙানো মুনে ছবির দিকে এক দৃষ্টে তাকিয়েছিল নিপা। চোখের জলও তখন শুকিয়ে গিয়েছিল নিপার। পাবলোর যে কখন ঘুম ভেঙে গিয়েছিল কে জানে। নিপার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল পাবলো। আসবো? বছর 32-এর একটি ছেলে ঘরে ঢুকলো। নমস্কার, আমি রিতম মজুমদার। নিপা বলল, আসুন অফিসার। ছেলেটি মাথা চুলকোতে চুলকোতে বলল, আমাকে অফিসার টফিসার বলতে হবে না। কতদিন অফিসার আছি তার কি কোনো ঠিক আছে নাকি? একটা ভালো কাজ করলেই তো দেখি হয় আমার বদলি হয়, নয়তো কিছুদিনের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। আমাকে বিশেষ কারো সহ্য হয় না, বুঝলেন তো? মুনের ছবিটার দিকে এগিয়ে গেল রিতম। এটাই আপনার মেয়ে তাই না? হ্যাঁ। কি পবিত্র, কি নিষ্পাপ, উফ, একেবারে আমার ছোট বোনের মতো। মিনিট পাঁচেক মুনের ছবির সামনে দাঁড়িয়ে থাকার পর ঘুরে দাঁড়ালো রিতম। নিপার দিকে তাকিয়ে বলল, আগে যে কথাগুলো বলতেই হবে সেগুলো বলে নি। তিয়াসের বয়ান অনুযায়ী কালিয়াদহ জঙ্গলের মাটি খুঁড়ে একটি কঙ্কাল উদ্ধার হয়েছে। কঙ্কালটা আনুমানিক 10 বছরের পুরনো। হাতে একটি মুক্তোর আংটি পাওয়া গেছে। দেখুন তো চিনতে পারেন কিনা? নিজের পকেট থেকে আংটি বের করে নিপার দিকে এগিয়ে দিল রিতম। হ্যাঁ, এটা আমার মেয়েরই আংটি। ব্যাস, তাহলেই তো হয়ে গেল। ঘণ্টাখানেকের মধ্যে এটাও প্রমাণ হয়ে যাবে যে কঙ্কালটা মুনেরই। যদিও সন্দেহের কোনো অবকাশ নেই, তবুও আমাদের তো নিয়মের বেড়াজালের মধ্যেই থাকতে হয়। না না, ঠিক আছে, আপনি নিয়মের মধ্যে থেকেই কাজ করুন। লোকাল পুলিশ যদিও সাথে এসেছে, তবুও ওদের সেরকম কিছু করার নেই। যা করার আমাকেই করতে হবে। তিয়াসের মা আরতি এসে নিপার হাত দুটো ধরে বলল, আমাদের ক্ষমা করো নিপা। মেয়েটা যদি কথা বলতে পারতো তাহলে অনেকদিন আগেই শয়তানগুলো উপযুক্ত শাস্তি পেত। ওর প্রথম কথাই ছিল, অনেক দেরি হয়ে গেল মা, মুন যে এখনো বিচারের অপেক্ষায়। তোমাদেরকেও অনেক ধন্যবাদ। পরের জন্য নিজের সন্তানকে বিপদের মধ্যে এগিয়ে দেওয়ার সাহস আর মনের জোর কজনের থাকে? পর কাকে বলছো নিপা? মুন কতবার আমাদের বাড়ি এসেছে, নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিয়েছি ওকে। পরীক্ষার সময় তুমি আর আমি কত আড্ডা দিতাম। এতগুলো বছর এত কষ্টে আছো তুমি। তোমার কষ্ট কমাতে আমি পারবো না আমি জানি, কিন্তু তোমাকে সুবিচার পেতে সাহায্য করব না? তা না হলে কিসের মানুষ আমরা? রিতম বলল, একটু বিঘ্ন ঘটাচ্ছি আপনাদের কথোপকথনে। আসলে নিপা দেবীর সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ, নিশ্চয়ই। এই বলে আরতি তিয়াসকে নিয়ে পাশের ঘরে চলে গেল। প্রবীর আর ইলার দিকে তাকিয়ে রিতম বলল, আপনারা থাকতেই পারেন, কথাগুলো তো আপনাদেরকেই নিয়ে। নিপা বড় একটা শ্বাস ছেড়ে বলল, কি বলবেন বলুন। আমি আপনার যন্ত্রণাটা কিছুটা হলেও বুঝতে পারছি ম্যাডাম। মেয়েটা বাঁচার জন্য আমাকেই খুঁজেছিল, কিন্তু আমি তো পারলাম না ওকে বাঁচাতে।
কে জানে, মৃত্যুর আগেও হয়তো মন ভেবেছিল একবার যদি মা আসে। কিন্তু আমি তো কিছুই করতে পারলাম না ওর জন্য। মেয়েটা চিরতরে হারিয়ে গেল, আর ওর খুনিদের সাথে আমার দিন যাপন শুরু হলো। ওদেরকে প্লিজ আমার চোখের সামনে থেকে নিয়ে যান। ঈশ্বর ওদের বিচার করবেন। না, ওটাই আপনাকে বলতে চাই। আজ এক মা বিচার পাবে। আপনার মেয়েকে যারা মেরেছে তাদের বিচার করবেন শুধুমাত্র আপনি। বলুন, কি চান আপনি? আমি বলবো? অবাক লাগছে তাই তো? ভাবছেন মাথা খারাপ আমার। অনেকেই ভাবে। আমার আড়ালে আমায় খ্যাপা পুলিশ বলে ডাকে। সে ডাকুক। নিন, এখন চটপট বলে ফেলুন দেখি, কি শাস্তি দেবেন ওদের? যাওয়ার পথে এনকাউন্টার করে দিই, নাকি জ্যান্ত কালিয়াদহের জঙ্গলে পুঁতে দেব? কোনটা? সমাজের কীট এগুলো, বাঁচিয়ে রেখে লাভ আছে কিছু? আমি চাই ওরা বেঁচে থাকুক। ওদের ফাঁসি যাতে কোনো মতেই না হয়। তবে ওদের প্রতিটা দিন দুর্বিষহ করে তুলুন, যাতে প্রতি মুহূর্তে ওদের মনে হয় যে কেন বেঁচে আছি। ঠিক আছে, আপনি যা চাইবেন তাই হবে। চল, আজ থেকে তোরা খ্যাপা পুলিশের জিম্মায়। বাঁচা মুশকিল করে ছেড়ে দেব। ভেবেছিলাম তো ওদের মাঝ রাস্তায় শেষ করে দেব, কিন্তু কি আর করা। বিচারকের কথা তো আর ফেলতে পারি না। তবে যতদিন এই থানায় আছি, নরক যন্ত্রণা কাকে বলে তোদের হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। চলি ম্যাডাম। প্রবীর আর ইলাকে কনস্টেবল দুজন টানতে টানতে নিয়ে চলে গেল। ইলা চিৎকার করে বলছিল, আমাদের ছেলেটাকে মেরো না দিদি ভাই। কিরে তিয়াস, আমায় ভুলে যাবি না তো? ছুটি পেলে বাবা মাকে নিয়ে এখানে চলে আসবি। তোর মুখটা দেখতে পেলেও মনটা কিছুটা শান্ত হবে আমার। আসবো আন্টি, তুমি সাবধানে থেকো। হ্যাঁ রে, এখন তো আমার দায়িত্ব আরো বেড়ে গেল। পাবলোটা আছে না, ওকে দেখাশোনা, চিকিৎসা সবটাই তো দেখতে হবে। তিয়াস অবাক চোখে তাকিয়েছিল নিপার দিকে। কি ভাবছিস? পাবলো তো কোনো দোষ করেনি, তাহলে ওর বাবা মায়ের পাপের বোঝা ও কেন বইবে? পাবলোর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল নিপা। হাসি মুখে নিপার আঁচল ধরল পাবলো। বাইরে তখন কুয়াশা কেটে ভোরের আলো ফুটেছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।